আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যারা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং বিবিএস ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ছো তোমাদের জন্য প্লান্ট অ্যাসেট ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেট থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গ্লোব কোম্পানি পারচেজ অ্যা মেশিন অ্যাট এ কস্ট হচ্ছে 18,000 অন জানুয়ারি 1, 2012। 2012 সালে জানুয়ারি 1 তারিখে 18,000 টাকা মূল্যের একটা মেশিন ক্রয় করেছে গ্লোব কোম্পানি। দ্য ইনস্টলেশন চার্জ অন টাকা 4,000। এখানে সংস্থাপন ব্যয় হয়েছে 4,000 অ্যান্ড দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ স্যালভেজ ভ্যালু অফ টাকা 2,000 অ্যাট দ্য এন্ড অফ 4 ইয়ার্স ইউজফুল লাইফ। অর্থাৎ 4 বছর আয়ুষ্কাল জীবন। এই আয়ুষ্কাল জীবনে দ্য মেশিন ইজ এক্সপেক্টেড, মেশিন প্রত্যাশা করেছে এটার ভগ্নাবশেষ মূল্য কত টাকা? 2,000 টাকা। অর্থাৎ 4 বছর পরে ওই মেশিনটার ভগ্নাবশেষ মূল্য থাকবে 2,000 টাকা। প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন শিডিউল ফর দ্য ফলোয়িং মেথড, স্ট্রেট লাইন মেথড। অর্থাৎ এখানে একটা অবচয়ের একটা তালিকা করার জন্য বলা হয়েছে সরল রৈখিক পদ্ধতিতে। আচ্ছা, এখানে রিকোয়ারমেন্টটা আমরা দিয়েছি ডেপ্রিসিয়েশন শিডিউল আন্ডার স্ট্রেট লাইন মেথড, অর্থাৎ আমরা রিকোয়ারমেন্টটা এখন করব। এই রিকোয়ারমেন্ট করার জন্য প্রথম আমাদেরকে একটা অবচয় বের করে নিতে হবে। ইয়ারলি ডেপ্রিসিয়েশন, এই মেশিনটার আমরা একটা বার্ষিক অবচয় বের করব সরল রৈখিক পদ্ধতিতে। তো সরল রৈখিক পদ্ধতিতে অবচয় বের করার জন্য যে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ইয়ারলি ডেপ্রিসিয়েশন উপরে হবে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই হবে ইউজফুল লাইফ। অর্থাৎ সম্পদের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বিয়োগ করে সেটাকে আমরা আয়ুষ্কাল দিয়ে, অর্থাৎ 4 বছর যে ইউজফুল লাইফ দেওয়া হয়েছে, ইউজফুল লাইফ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইয়ারলি ডেপ্রিসিয়েশন। এটা হচ্ছে আমাদের সরল রৈখিক পদ্ধতির একটা বার্ষিক অবচয়ের সূত্র। ওকে, এখন আমরা এই সম্পদের মেশিনের ক্রয় মূল্য পাচ্ছি আমরা 18,000 টাকা। তাহলে আমরা কস্ট নিলাম 18,000 টাকা। এই কস্টের সাথে একটা খরচ জড়িত আছে, এই খরচটার নাম হচ্ছে দ্য ইনস্টলেশন চার্জ ওয়াজ টাকা 4,000। অর্থাৎ একটা মেশিন ক্রয় করতে গিয়ে যদি এর সাথে কোনো জড়িত খরচ থাকে, অন্তর্ভুক্ত কোনো খরচ থাকে, অর্থাৎ প্রত্যক্ষ কোনো খরচ থাকে, এই খরচগুলো মেশিনের সাথে যোগ দিতে হবে। তাহলে মেশিন ক্রয়ের সাথে আমরা খরচ এই 4,000 টাকা ইনস্টলেশন চার্জটা আমরা যোগ দিলাম, তাহলে 18,000 আর এদিকে হচ্ছে যোগ 4,000, তাহলে হচ্ছে আমাদের 22,000 টাকা। লেস হবে স্যালভেজ ভ্যালু। তো স্যালভেজ ভ্যালু হচ্ছে আমাদের এখানে 2,000। একটা মেশিনের ভগ্নাবশেষ মূল্য দেওয়া হচ্ছে 2,000, এই 2,000 টাকা এখানে আমরা মাইনাস দিয়ে লিখলাম। তাহলে এই 22,000 থেকে 2,000 মাইনাস করলে পাচ্ছি আমরা 20,000, আর ইউজফুল লাইফ হচ্ছে আমাদের 4 ইয়ার্স। তাহলে 4 দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করি তাহলে আমরা ইয়ারলি ডেপ্রিসিয়েশন পাচ্ছি 5,000। স্ট্রেট লাইন শিডিউল করার জন্য আমরা প্রথম একটা ইয়ারলি ডেপ্রিসিয়েশন বের করে নিব। ওকে, আচ্ছা, এরপরে আমরা শিডিউলের জন্য একটা আমরা বক্স করে নিলাম, শিডিউল অফ ডেপ্রিসিয়েশন আন্ডার স্ট্রেট লাইন মেথড। অর্থাৎ সরল রৈখিক পদ্ধতির মাধ্যমে আমরা অবচয়ের একটা তালিকা তৈরি করব। তো এটার জন্য আমরা যেভাবে ঘর করেছি, ইয়ার দিয়েছি, আমাদের আয়ুষ্কাল হচ্ছে আমাদের 4 বছর, তাহলে আমরা 4 বছর একটা শিডিউল এখানে করব। এবং ওই মেশিনের কস্ট বলতে বোঝাচ্ছে ওই মেশিনের আমাদের মোট ক্রয় মূল্য, ওই মেশিনের মোট ক্রয় মূল্য। ওই মেশিনটা কিনেছে 18,000 টাকা এবং তার ইনস্টলেশন চার্জ হচ্ছে 4,000 টাকা। এই দুইটা অংশ যোগ করে আমরা পেয়েছি 22,000 টাকা হচ্ছে মোট ক্রয় মূল্য। এই কস্টের ঘরে আমরা এই মোট ক্রয় মূল্যের অংশটা সবসময় এখানে বসিয়ে দেব। তাহলে 22,000, 22,000, 22,000, 22,000। ওকে, এরপরে যে বক্সটা আমরা করব সেটা দিব ডেপ্রিসিয়েশন। কারণ আমরা এই তালিকা করার আগে আমরা অবচয়টা বের করে নিয়েছি, অঙ্কের সুবিধার্থে আমরা অবচয়টা বের করে নিয়েছি। এই ডেপ্রিসিয়েশন আমরা জানি সরল রৈখিকে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হয়, এই জন্য আমরা 2012 সালে, 13 সালে, 14 সালে, 15 সালে অবচয় আমরা 5,000, 5,000, 5,000, 5,000 করে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে যে আমরা কলামটা করব সেটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অবচয় সঞ্চিতির একটা কলাম করব। তো অবচয় সঞ্চিতি কীভাবে বের করব? এই 5,000টা এখানে 5,000 হিসাবে যোগ করে নিয়ে আসলাম। এই 5,000-এর সাথে
এই পরবর্তী অবচয়ের 5000 যোগ করব, তাহলে আমরা পাচ্ছি 10000। এই 10000-এর সাথে পরবর্তী 5000 যোগ করব, তাহলে আমরা পাচ্ছি 15000। এই 15000-এর সাথে পরবর্তী 5000 যোগ করব, আমরা পাচ্ছি 20000। এই হচ্ছে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অর্থাৎ বর্তমান অবচয়ের সাথে তার পরবর্তী অবচয় যোগ করে আমরা অ্যাকুমুলেটেডের ঘরে বসিয়ে দেব। ওকে, আচ্ছা, এর পরবর্তী যে ঘরটা হয়েছে সেটা হচ্ছে ক্যারিং ভ্যালু। ক্যারিং ভ্যালু হচ্ছে পুস্তক মূল্য অথবা বই মূল্য। একটা সম্পদের ক্রয় মূল্য থেকে তার অবচয়টা বাদ দেওয়ার পরে যে মূল্যটা থাকে তাকে বলা হচ্ছে ক্যারিং ভ্যালু। তা আমরা সম্পদ কিনেছি 22,000 টাকার এবং তার বার্ষিক অবচয় হয়েছে 5,000 টাকা, তাহলে এই যে 22,000 টাকা থেকে 5,000 টাকা যদি আমরা লেস করি তাহলে আমরা ক্যারিং ভ্যালু পাচ্ছি এখানে 17,000, 17,000 টাকা। ওকে, এই 17,000 টাকা থেকে তার পরবর্তী বার্ষিক অবচয় বিয়োগ করবে। এই 17,000 টাকা থেকে পরবর্তী এই যে অবচয়টা বিয়োগ করলে তাহলে আমরা পাচ্ছি এখানে 12,000 টাকা। এই 12,000 টাকা থেকে তার পরবর্তী অবচয় মাইনাস করলে আমরা পাচ্ছি এখানে 7,000 টাকা। এই 7,000 টাকা থেকে পরবর্তী অবচয়, এই 7,000 টাকা থেকে পরবর্তী অবচয় এটা বিয়োগ করলে পাচ্ছি আমরা 2,000 টাকা। এই 2,000 টাকা মূলত 4 বছর পরে একটা সম্পদের ভগ্নাবশেষ মূল্য থাকবে বলেছে 2,000। এখন আমাদের এখানে ক্যারিং ভ্যালুতে 2,000 টাকা থেকে যাবে, এটা আমাদের মিলাতে হবে। কারণ প্রশ্নে বলা হয়েছে আমাদের আয়ুষ্কালও 4 বছর, আমরা শিডিউলও করেছি 4 বছর, অর্থাৎ 4 বছর পরে ওই মেশিনটার একটা ভগ্নাবশেষ মূল্য থেকে যাবে। এই জন্য এই অঙ্ক করার পরে ক্যারিং ভ্যালুতে 2,000 টাকা ভগ্নাবশেষ মূল্য বা স্যালভেজ ভ্যালু থেকে যাবে। ওকে, এই অঙ্কগুলো বিভিন্ন নিয়মে করা যাচ্ছে, তবে এই মেথডটা হচ্ছে আমরা যেভাবে তালিকাটা করেছি একদম ইজি ওয়েতে, এভাবে করলে পরীক্ষায় খুব সহজে তোমরা আনসার করে ফেলতে পারবে। আশা করি বুঝেছো। পরবর্তী আরেকটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমরা আলোচনা করি। 2 নাম্বার, জিরান কোম্পানি পারচেজ এ মেশিন অ্যাট কস্ট হচ্ছে 20,000 অন জানুয়ারি 1, 2016। 2016 সালের জানুয়ারি 1 তারিখে 20,000 টাকার একটা মেশিন ক্রয় করা হয়েছে। দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ স্ক্র্যাপ ভ্যালু অফ টাকা 2,000 অ্যাট দ্য এন্ড অফ 4 ইয়ার্স, অর্থাৎ 4 ইয়ার্স ইউজফুল লাইফ, 4 বছর আয়ুষ্কাল জীবনে ওই মেশিনটার একটা স্ক্র্যাপ ভ্যালু অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য, স্যালভেজ ভ্যালু ভগ্নাবশেষ মূল্য, রিসিডুয়াল ভ্যালু ভগ্নাবশেষ মূল্য, সেম টু সেম। এই স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে 2,000 টাকা। 4 বছর পরে ওই মেশিনটার একটা স্ক্র্যাপ ভ্যালু থেকে যাবে 2,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য থেকে যাবে 2,000 টাকা। প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন শিডিউল ফর দ্য ফলোইং মেথড, অর্থাৎ আমরা এখানেও ডেপ্রিসিয়েশন একটা শিডিউল বের করব। কি মেথডে করব? ডিক্লাইনিং ব্যালেন্স মেথড অ্যান্ড ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। তো প্রথম আমরা ডিক্লাইনিং ব্যালেন্স মেথডটা দেখব। আমরা ডিক্লাইনিং ব্যালেন্স মেথড কি? এটা হচ্ছে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে কি হয়? প্রতি বছর অবচয়ের পরিমাণটা কমতে থাকে, প্রতি বছর অবচয়ের পরিমাণটা কি হবে? কমতে থাকবে। তো ডিক্লাইনিং ব্যালেন্স মেথড করার জন্য প্রথমে আমাকে একটা অবচয়ের হার বের করে নিতে হবে, কারণ আমাদের প্রশ্নে অবচয়ের কোনো হার নেই। তো অবচয়ের হারটা আমরা বের করে নিব। তো রিকোয়ারমেন্ট আমরা দিয়েছি রেট অফ ডেপ্রিসিয়েশন, অবচয়ের হার নির্ণয়ের জন্য একটা সূত্র দিয়েছি 100%কে আমরা ভাগ করেছি ইউজফুল লাইফ দিয়ে, অর্থাৎ 100%কে যদি আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ করি তাহলে আমাদের একটা অবচয়ের হার চলে আসবে ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের জন্য। তো 100%কে আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ করেছি, 4 দিয়ে ভাগ করেছি, তাহলে আমরা রেট পেয়েছি 25%। এটা হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের জন্য। ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেট অফ ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করে নিতে হবে। দেন আমরা এখানে একটা শিডিউল করব। এই শিডিউলটা আমরা একটু ভালো করে বুঝবো। এখানে একটা বিষয় আমরা মনে রাখি, ডিক্লাইনিং ব্যালেন্স মেথডটা অবচয় হয় মূলত আমাদের সম্পদের বহিমূল্যের উপর, অর্থাৎ পুস্তক মূল্যের উপর অথবা বই মূল্যের উপর। কারণ প্রতি বছর এখানে অবচয় আমরা বাদ দিয়ে আমরা বহিমূল্যটা বের করে নিব। এখানে একটা শিডিউল করার জন্য আমরা লিখেছি শিডিউল অফ ডেপ্রিসিয়েশন আন্ডার ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। তো শিডিউলে আমরা দিয়েছি প্রথম কলামটা ইয়ার, এরপর হচ্ছে বিগিনিং ভ্যালু, এরপরটা দিয়েছি আমরা কলাম দিয়েছি রেট, এরপরে ডেপ্রিসিয়েশন, এরপর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এরপর হচ্ছে এন্ডিং ভ্যালু। এভাবে আমরা 6টা কলামে এটা করে নিয়েছি। তো এখানে প্রথম আমরা ইয়ারগুলো আমরা বসাবো। এখানে ইয়ার হচ্ছে আমাদের 2016 থেকে। একটা জিনিস ভালোভাবে খেয়াল করব, যদি আমার অঙ্কের আয়ুষ্কাল এবং শিডিউলের তালিকা সমান হয়,
অর্থাৎ শিডিউল করতে বলেছেও আমাদের ধরো 4 বছর, কিন্তু আয়ুষ্কালও আছে আমাদের 4 বছর। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা লাস্ট আমরা যখন একদম অঙ্কটা ক্লোজিংয়ে যাব তখন জিনিসটা ভালোভাবে বুঝাবো। তাহলে আমাদের অঙ্ক শুরু হচ্ছে 2016 থেকে, এই জন্য আমরা ইয়াদ দিয়েছি 16, 17, 18, 19। ওকে, আমরা ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে বহিমূল্যের উপর অবচয় বের করি, এই জন্য আমরা এখানে দিয়েছি বিগিনিং ভ্যালু। বিগিনিং ভ্যালু কেন লিখেছি এটা আমরা একটু বুঝবো। কারণ প্রথম বছর আমরা যখন অবচয় বের করতে যাব, তাহলে এখানে পূর্বের কোনো অবচয় না থাকাতে আমাদের এখানে বহিমূল্য বের করা যায় না। তাহলে সম্পদের ক্রয় মূল্য থেকে তার অবচয়টা বিয়োগ করলে বহিমূল্য আসে, কিন্তু প্রথম বছর তো মাত্র অবচয় শুরু করতেছি আমরা, এই কারণে এখানে আগের কোনো অবচয় না থাকাতে এখানে বিগিনিং ভ্যালুটাই মূলত এখানে বহিমূল্য হিসাবে কাজ করে। ওকে, এই বিগিনিং ভ্যালুটাই বহিমূল্য হিসাবে কাজ করে, এটাকে আমরা ক্যারিং ভ্যালু এটাও বলতে পারি, বিগিনিং ভ্যালুটাও বলতে পারি। তাহলে প্রথম বছর আমরা এখানে লিখব এই 20,000 একটা মেশিন কিনেছি, এটার সাথে কোনো জড়িত কোনো খরচ নেই, এই খরচগুলো না থাকাতে আমরা বিগিনিং ভ্যালুটা 20,000 টাকা নিয়েছি, এই যে 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকার আমরা রেট পেয়েছি 25%, তাহলে সবার জন্য 25% করে আমরা এখানে নোট ডাউন করলাম। তাহলে 20,000 টাকার উপর 25% করলে হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন হচ্ছে 5,000। ওকে, 5,000 হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন। এই ঘরটা অ্যাকুমুলেটেডের ঘরটা আমরা একটু পরে করি, এটাকে একটু কালার করে দিই, এটাকে আমরা একটু পরে করব। তাহলে এই বিগিনিং ভ্যালু 20,000 টাকার উপর 25% করলে পাচ্ছি আমরা 5,000। এখন আমাদের এন্ডিং ভ্যালুটা বের করে নিব আগে। তাহলে বিগিনিং ভ্যালু থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশনটা মাইনাস করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এন্ডিং ভ্যালু। প্রথম বছর শেষে আমাদের 15,000 টাকা এন্ডিং ভ্যালু আছে অথবা ক্যারিং ভ্যালু আছে, সম্পদের ক্যারিং ভ্যালু আছে। এই এন্ডিং ভ্যালুটা পরবর্তী ইয়ারে গিয়ে বিগিনিং ভ্যালু হিসাবে কাজ করবে। এন্ডিং ভ্যালুটা পরবর্তী বছরে বিগিনিং ভ্যালু হিসাবে কাজ করবে। কেমন? এই 15,000 টাকার উপর আমরা এখন 25% যখন রেট বসাবো, তখন আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হচ্ছে 3,750 টাকা। ঠিক একই রকম করে এই বিগিনিং ভ্যালু থেকে তার ডেপ্রিসিয়েশনটা মাইনাস করে আমরা এন্ডিং ভ্যালুটা পাচ্ছি 11,250 টাকা। এই 11,250 টাকা এন্ডিং ভ্যালুটা পরবর্তী বছরে গিয়ে আমরা বিগিনিং ভ্যালু হিসাবে বসাবো। এটার উপরে আমরা 25% করব, তাহলে আমরা পাবো 2,818 টাকা আমরা অবচয় পেয়েছি। ঠিক একই রকম করে বিগিনিং ভ্যালু থেকে তার বার্ষিক অবচয়টা মাইনাস করে আমরা এন্ডিং ভ্যালুটা পেয়ে যাব। ওকে, আমরা এখানে এন্ডিং ভ্যালুটা পাচ্ছি। এর পরবর্তীতে এই এন্ডিং ভ্যালুটা বিগিনিং ভ্যালু হিসাবে কাজ করবে, এখানে কাজ করবে। কেমন? আচ্ছা, এখন যে কাজটা আমাদের এখানে মনে রাখতে হবে, আমাদের অঙ্কের আয়ুষ্কাল হচ্ছে 4 ইয়ার্স। আমরা শিডিউলটাও করেছি অঙ্কে 4 ইয়ার্স, কারণ অঙ্কে কত বছরের জন্য শিডিউল করব প্রশ্নে উল্লেখ করা নেই। সো আমরা আয়ুষ্কাল যত বছর তত বছরের জন্য একটা শিডিউল এখানে নোট ডাউন করেছি। তাহলে 16, 17, 18, 19 4 বছরের জন্য একটা শিডিউল আমরা তৈরি করেছি। এখন প্রশ্নে বলেছে 4 বছর পরে একটা সম্পদের স্যালভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু থেকে যাবে 2,000। এটা প্রশ্নে বলে দিয়েছে, 2,000 এখানে একটা স্ক্র্যাপ ভ্যালু থেকে যাবে, অর্থাৎ 4 বছর পরে ওই সম্পদের মূল্য থেকে যাবে 2,000 টাকা। ওকে, তাহলে এই 8,437 টাকার উপরে আমরা পার্সেন্ট, এইখানে যে আমরা পার্সেন্টটা বসালাম না, এটার একটা কারণ আছে। কারণ আমি যদি এখানে 25% করি, তাহলে এই সম্পদের উপর 25% করলে এখানে যে টাকাটা আসবে বার্ষিক অবচয়, এই সম্পদের বিগিনিং ভ্যালু থেকে বার্ষিক অবচয়টা বিয়োগ করলে কখনোই আমরা এন্ডিং ভ্যালু 2,000 পাবো না। ওকে, কারণ আমার অঙ্কের এখানে তালিকা শেষ, অঙ্কের একটা ইউজফুল লাইফও এখানে ক্লোজ হচ্ছে, তাহলে অঙ্কটা আর ব্যবহার হবে না, এই মেশিনটা আর ব্যবহার হবে না, থেকে যাবে 2,000 টাকা স্ক্র্যাপ ভ্যালু। সো এখানে যে কাজটা করতে হবে, যদি অঙ্কের আয়ুষ্কালের সাথে অঙ্কের শিডিউলের যে ইয়ারটা এটা যদি মিলে যায়, তখন আমরা লাস্ট বছরে এই এন্ডিং ভ্যালুটাকে বিগিনিং ভ্যালু হিসাবে নিয়ে এসেছি। রেট বসাবো না, আমরা এন্ডিং ভ্যালুটা আমরা জানি, কারণ 4 বছর পরে 2,000 টাকা মূল্য থেকে যাবে, স্ক্র্যাপ ভ্যালু থেকে যাবে, এই মূল্যটা আমরা আগে বসিয়ে দেব।
ওকে, এই মূল্যটা আমরা আগে বসিয়ে দেব। এই বিগিনিং ভ্যালু থেকে যদি আমরা এই বিগিনিং ৮,৪৩৭ টাকা থেকে যদি আমরা এন্ডিং ভ্যালু ২,০০০ টাকা মাইনাস করি, তাহলে আমার সম্পদ কতটুকু ব্যবহার হয়েছে এটা বের হয়ে যায়। কারণ একটা সম্পদ ৮,৪৩৭ টাকা থেকে কেন ২,০০০ টাকায় চলে আসলো, তার মানে এখানে এই সম্পদটা ব্যবহার হয়েছে, অবচয় হয়েছে। এই জন্য আমরা ৮,৪৩৭ টাকা থেকে ২,০০০ টাকা মাইনাস করে আমরা এই যে এখানে ডেপ্রিসিয়েশনটা বের করে নিয়েছি। ওকে, এই হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন বের করার একটা ফর্মুলা। লাস্ট ইয়ারে আমরা এই কাজটা করব যদি আয়ুষ্কালের সাথে আমাদের শিডিউলের তালিকাটা যদি মিলে যায়। আচ্ছা, এখন যে কাজটা আমাদের করতে হবে, এখন আমরা অ্যাকুমুলেটেডের কাজটা করব। তাহলে অ্যাকুমুলেটেডটা শুধুমাত্র অবচয়গুলো যোগের কাজ, শুধুমাত্র অবচয় আমরা যোগ করলে অ্যাকুমুলেটেডটা পেয়ে যাব। তাহলে অ্যাকুমুলেটেডগুলো এখন আমরা বের করি। প্রথম বছরের অবচয়টা আমরা যোগ করে ৫,০০০ টাকা এখানে লিখলাম। এই ৫,০০০ টাকার সাথে তার পরবর্তী বার্ষিক অবচয়টা যোগ করব। এটা যোগ করলে ৩,৭৫০ টাকা যোগ করলে পাচ্ছি আমরা আচ্ছা ওকে, এখানে আমাদের একটু ভুল হয়েছে, আমরা একটু ঠিক করে নিই। তাহলে ৫,০০০ টাকার সাথে ৩,৭৫০ টাকা যোগ করলে পাচ্ছি আমরা ৮,৭৫০ টাকা। ৮,৭৫০ টাকা। এই ৮,৭৫০ টাকার সাথে ৮,৭৫০ টাকার সাথে আমরা ২,৮১৩ টাকা যোগ করব। ২,৮১৩ টাকা, তাহলে পাচ্ছি আমরা ১১,৫৬৩ টাকা। এই ৮,৭৫০ টাকার সাথে আমরা পরবর্তী যে অবচয়টা হয়েছে এটা যোগ করব। এটা যোগ করলে পাচ্ছি ১১,৫৬৩ টাকা। এই ১১,৫৬৩ টাকার সাথে আমরা পরবর্তী অবচয় ৬,৪৩৭ টাকা, এটা যোগ করলে পাচ্ছি আমরা ১৮,০০০ টাকা। অর্থাৎ এই মেশিনটা ২০,০০০ টাকার ক্রয় মূল্য ছিল, অর্থাৎ ৪ বছর পরে ১৮,০০০ টাকা অবচয় হয়ে গেছে। টোটাল অ্যাকুমুলেটেড, দ্যাট মিনস হচ্ছে এখানে মোট অবচয় অর্থাৎ অবচয় সঞ্চিতি, অবচয়গুলো যোগ করে করে মোট অবচয় বা অবচয় সঞ্চিতি বের করা হয়েছে। তাহলে ১৮,০০০ টাকা যদি অবচয় হয়ে যায়, তাহলে এটার স্ক্র্যাপ ভ্যালু বা সেলভেজ ভ্যালু থেকে যাবে ২,০০০ টাকা। এভাবে এটা মিলাতে হবে। এ হচ্ছে আমাদের ডিক্লাইনিং ব্যালেন্স মেথডের জন্য একটা শিডিউল। তো শিডিউলটা যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। তো ডাবল ডিক্লাইনিংয়ের জন্য অনলি ফর এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রেটটাকে ডাবল করতে হবে। এই ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডকে আমরা এখানে যে রেটটা বের করেছি 100% বাই ইউজফুল লাইফ ইনটু 2 দিতে হবে, কারণ ডাবল করতে হবে। যে রেটটা পেয়েছি সেটা ডাবল হয়ে যাবে। অর্থাৎ এখানে 25%-এর জায়গায় আমরা কি করে ফেলবো, আমরা এটাকে ডাবল 2 দ্বারা গুণ করে 50% করে ফেলবো। তাহলে 50% দিয়ে এইভাবে একই রকম করে অঙ্কটা করতে হবে। তাহলে ২০,০০০ টাকার উপরে 50% হবে, এখানে একটা অ্যামাউন্ট আসবে। আবার এই বিগিনিং ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করলে এন্ডিং ভ্যালু আসবে, এন্ডিং ভ্যালুটা আবার বিগিনিং ভ্যালু হিসাবে আসবে। তার উপর 50% করে আমরা ডেপ্রিসিয়েশন পাবো। বিগিনিং ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে এন্ডিং ভ্যালু পাবো। পরের বছর আবার এন্ডিংটা বিগিনিং হিসাবে আসবে, তার উপর 50% করলে অবচয় আসবে। তাহলে বিগিনিং ভ্যালু থেকে অবচয় বিয়োগ করলে এন্ডিং ভ্যালু পাবো। এন্ডিং ভ্যালুটা আবার লাস্ট ইয়ারে বসবে বিগিনিং ভ্যালু হিসাবে। এবং কারণ অঙ্কের আয়ুষ্কালের সাথে আমার শিডিউলের তালিকার ইয়ারটা মিলে যাচ্ছে, সেই কারণে বিগিনিং ভ্যালু বসানোর সাথে সাথে চলে যাব আমাদের এন্ডিং ভ্যালু অঙ্কের ভিতরে আছে স্ক্র্যাপ ভ্যালু ২,০০০, এটা বসিয়ে দেবো। এই বিগিনিং ভ্যালু থেকে এন্ডিং ভ্যালুটা মাইনাস করে আমরা লাস্ট ইয়ারে অবচয়টা নির্ণয় করে নিব। আর অ্যাকুমুলেটটা আগের মতোই অবচয়গুলো প্রথম অবচয় যোগ করে আমরা এখানে বসাবো, তার পরবর্তী বছর অবচয় যোগ করে এখানে বসাবো, এটার সাথে তার পরবর্তী বছর অবচয় যোগ করে আমরা এখানে বসাবো, এর পরবর্তী বছরে এটার সাথে পরবর্তী বছর অবচয় যোগ করে আমরা এটা বসালেই আমার অঙ্কটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের ডাবল ডিক্লাইনিং, সেম টু সেম, শুধুমাত্র রেটটা চেঞ্জ হবে আর এই অঙ্কের প্রত্যেকটা সিস্টেমটা একই রকম থাকবে। আশা করি বুঝেছো। আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা চেষ্টা করেছি দুইটা অঙ্ক তোমাদের সাথে আলোচনা করার জন্য, একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড আর একটা হচ্ছে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।